ইভা দরজা দিয়ে ঢুকে দেখতে পেল আমি জোনাকি ভাবির কাপড় ঠিক করছি। ইভার মাথায় যেন আকাশ ভেঙে পড়ল। তাহলে কি এতক্ষণ সে যা ভাবছে ওরকম কিছু ঘটে গেছে? নিশ্চয়ই সুযোগ পেয়ে ওদের দুজনের মধ্যে খারাপ কিছু ঘটে গেছে। ইভা নিজেকে কন্ট্রোল করতে পারলো না, সরাসরি আমাদের দুজনের সামনে এসে বলতে লাগলো, যাও দুজনে গিয়ে গোসল করে এসো। আমি চমকে উঠলাম, থতমতো খেয়ে বললাম, গোসল করতে হবে কেন? খারাপ কাজ করলে গোসল করতে হয়? আমি তো জেনে শুনে নাপাক মানুষের সাথে ঘুমোতে পারবো না। জোনাকি ভাবে বিষয়টি বুঝতে পারলো, তাই উনি বলল, দেখো বোন, মুন্নার সাথে আমার খারাপ কোনো সম্পর্ক নেই। ও আমার ছোট ভাইয়ের মতো, আমি ওকে ছোট ভাইয়ের মতোই জানি। ইভার সাথে সাথে বলল, যদি তোমাদের ভিতর কোনো ধরনের খারাপ সম্পর্ক না থাকে তাহলে সেদিন যখন আমি তোমার রুমে গিয়েছিলাম তখন দেখলাম মুন্না দরজা দিয়ে বের হচ্ছিল। আমাকে দেখে সে চমকে উঠলো, তার গেঞ্জি ভেজা ছিল, চোখে মুখে একটা আতঙ্ক দেখতে পেয়েছিলাম। আমার পাশ কেটে সে চলে গেল। আমি রুমে ঢুকে দেখি তুমি ফ্লোরে বসে আছো আর মিটিমিটি হাসছো। আমি যাবার সাথে সাথে বসা থেকে উঠে তুমি হাসতে হাসতে আমার হাত ধরে ঘুরপাক খাচ্ছিলে কেন? জোনাকি ভাবে কিছু বলতে যাবে তখনই মুন্না থামিয়ে দিয়ে বলল, বুঝতে পেরেছি তুমি কি জন্য মাইন্ড করেছো। আরে সেদিনের ঘটনাটা বলি। তুমি তো জানো আমার ধূমপান করার অভ্যাস আছে। তোমার ভাই সাইফুল ধূমপান করে না, তাই সে রুমের ভিতর আমাকে ধূমপান করতে দেয় না। যেহেতু দিনের বেলা ছাদে গিয়েও ধূমপান করাও সম্ভব না, তাই আমি নিরুপায় হয়ে জোনাকি ভাবে রুমের পাশের বেলকনিতে গিয়ে ধূমপান করলাম। ধূমপান শেষ করে সাথে সাথেই আমাকে থামিয়ে দিয়ে জোনাকি ভাবি বলল, ঠিক ওই সময় আমার বাথরুমে গোসল শেষ করে তোয়ালে জড়িয়ে রুমে ঢুকছিলাম। আমি মুন্নাকে খেয়াল করিনি, যেহেতু সচরাচর তোমার ভাই অফিসে গেলে আমার রুমে কেউ থাকে না, তাই আমি অতটা সাবধান ছিলাম না।